অ্যালার্ম কল, বাঘ, লিওপার্ড আর জঙ্গলের বিভিন্ন প্রাণীদের জীবনের কিছু অমূল্যবান মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে বারে বারে আমি ফিরে আসি জঙ্গলে। দুপুরের লাঞ্চ ছেড়ে আজকে আমরা চলেছি মহারাষ্ট্রের দিকের পেঞ্চের জঙ্গলটা এক্সপ্লোর করতে। যেতে যেতে কিছু জরুরি তথ্য শেয়ার করে রাখি। মহারাষ্ট্রের দিকের পেঞ্চের জঙ্গলের সাফারি টাইমিংগুলো একটু ডিফারেন্ট হয় এমপির থেকে। মর্নিং সাফারি হয় সকাল 6টা থেকে 10টা, আর আফটারনুন সাফারি হয় দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি। এই সময়গুলো সিজন অনুযায়ী আধা ঘন্টা এদিক ওদিক ভ্যারি করতে পারে। মোটামুটি মর্নিং এবং আফটারনুন সাফারি দুটোই 4 ঘন্টার হয়। কিছু বেসিক ফর্মালিটিস যেরকম থাকে বললাম, ওখানে গিয়ে যদি আপনাদের কাছে হার্ড কপিটা না থাকে, অনলাইন কপিটা দেখিয়ে কাউন্টার থেকেই হার্ড কপিটা পিক আপ করতে পারেন, পারমিট আইডি লাস্ট 4 ডিজিট বলে। তারপরে ওই মেন অফিসে গিয়ে পারমিটটা দেখিয়ে হার্ড কপিটা আপনাদের গাইড অ্যালার্ট হয়ে যাবে এবং আইডিস চেক করে কিন্তু আপনাদের সাফারি জোনে এন্ট্রি করতে দেবে। এইটা করতে কিন্তু 5-7 মিনিট সময় লাগে। আমার মনে হয় একটু আগে চলে যাওয়া বেটার, তাতে সাফারির টাইমটা 8 মিনিটও লস হবে না। টেলিয়া গেট ये टेलिया गेट है। ओके, এইটা হচ্ছে বাফার জোনের একটা গেট, যেটা হচ্ছে টেলিয়া গেট। এখানে লেখা দেখুন, পেঞ্চ টাইগার রিজার্ভ সেওনি টেলিয়া গেট। এখানে কিন্তু বাফার জোনে সাফারি হয়। আর ও यहाँ से कितना दूर है और खुर्सापार? 10 কিলোমিটার। আর ওখান থেকে 1 কিলোমিটার বলছে আমাদের ড্রাইভার সাহেব। দেখা যাক, আমরা তাড়াতাড়ি করে যাই। আর এই দুদিকে যে জঙ্গল দেখছেন, এটা কিন্তু বাফার জোনেরই জঙ্গল। তার মধ্যখান দিয়ে আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের খুরসাপার জোনে। কিছুটা অফরোডিং, কিছুটা গ্রামের সুন্দর আঁকাবাঁকা পথ ধরে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাই খুরসাপার গেটের সামনে। খুরসাপার গেটের সামনে গিয়ে দেখি অনেকগুলো জিপ আগেই এসে গেছে এবং তারা অপেক্ষা করছে গেট ওপেন হওয়ার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:24। আমরা পৌঁছে গেছি খুরসাপার গেটে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমাদের হার্ড কপিটা নিয়ে গেছে আমাদের ড্রাইভার সাহেব, উনি গিয়ে দেখাবেন ওখানে হার্ড কপিটা। আর গেটের সামনে আইডি প্রুফটা চেক হবে, চেক করে দেন আমাদের এই জোনে এন্ট্রি হবে। ঠিক 2:30টার সময় কিন্তু আমাদের সাফারি স্টার্ট হবে। আমরা খুরসাপার জোনে এন্ট্রি করে গেছি আমাদের মহারাষ্ট্রের মধ্যে সাফারি পেঞ্চ ন্যাশনাল পার্কে। আর আমাদের আজকে গাইডটি হচ্ছে स्वप्निल जी। हाँ स्वप्निल जी, तो स्वप्निल जी खुर्सा पार्क के बारे में थोड़ा बताइए, कारण हम तो एकदम नए हैं यहाँ पर। जी, ये महाराष्ट्र में आता है, एमपी से जुड़ा हुआ है इधर पार्क अपना वाला। अपना छोटा सा एरिया है खुर्सा पार्क का, 57 स्क्वायर किलोमीटर का। अच्छा, इसमें 12 टाइगर है अपने यहाँ पे। अच्छा 57 स्क्वायर किलोमीटर का ये पार्क है। हाँ अच्छा, और ये कोर जोन के अंदर ही गिरता है। हाँ, कोर जोन में गिरता है। और इसमें 12 टाइगर्स हैं। जी, सब आजू बाजू लगे हुए गेट है सर अपने यहाँ पे। अच्छा अच्छा। इधर एमपी का बड़ा गेट आ जाता है अपना टूरिया गेट। अच्छा। और इधर महाराष्ट्र का एक और बड़ा गेट आ जाता है सिल्लारी करके। अच्छा, हाँ हाँ राइट, सिलरी गेट भी है। जी, सिल्लारी गेट वो डैम के वहाँ पर। हाँ, डैम के वहाँ पर। इन दोनों का जो बीच का जो जंगल बचा हुआ है, इसमें अपन घूमते हैं। अच्छा, খুরসাপার গেট দিয়ে যেই কোর জোনের জঙ্গলটা এক্সপ্লোর করা যায় সেটা প্রায় 57 স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে। তার একদিকে হচ্ছে এমপি টুরিয়া গেটের অংশ, যেখানে আজকে সকালে আমরা সাফারি করেছি, আর তার উল্টো দিকে হচ্ছে সিলারি গেট, যেটা ড্যামের কাছে। মহারাষ্ট্রের দিক দিয়ে পেঞ্চের কোর জোনের জঙ্গল প্রবেশ করতে গেলে দুটো গেট আছে, খুরসাপার আর সিলারি। এই 57 স্কোয়ার কিলোমিটারের কোর জোনের এরিয়াতে 10 থেকে 12টা বাঘ আছে গাইডজি বলছেন। তবে এখানে দুটো বাঘ সবচেয়ে বেশি সাইটিং দেয়, তারা হচ্ছে বিন্দু আর বিটু। তাদেরই খোঁজে আজকে আমরা এখানে এসেছি। কিছুটা পথ চলে আমরা একটা ফরেস্ট রেঞ্জারদের ক্যাম্প দেখতে পাই, যেটা কিছু বছর আগে ভেঙে গেছে। তার পাশে যে সোলার বোরিং পাম্পটা দেখলেন, এটাকে ব্যবহার করা হয় জল বার করার জন্য। গরমকালে যখন জল শুকিয়ে যায়,
এই বোরিং পাম্প ব্যবহার করে জল এক্সট্রাক্ট করা হয় মাটির তলা থেকে, যাতে জঙ্গলের বিভিন্ন বন্যপ্রাণীরা জল খেতে পারে। সামনে কিছুটা পথ চলে আমরা একদল স্পটেড ডিয়ার দেখতে পাই, যারা এখন ঘাস আর গাছের পাতা খেতে খুবই ব্যস্ত। আমরা এখন কুরসাপাড়ের জঙ্গলে ওয়েট করে দেখছি যে কোনো কল শুনতে পাওয়া যায় কিনা। আপাতত কোনো কল হয়নি। আর যেটা বললাম একটু আগে, এইটা হচ্ছে বর্ডার লাইন, ওর পরে হচ্ছে এমপির জঙ্গল টেলিয়া গেট, এবং এইদিকে হচ্ছে মহারাষ্ট্রের জঙ্গল, যেটা হচ্ছে পেঞ্চের কুরসাপাড়। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম, পেঞ্চে কিন্তু প্রত্যেকটা জোনে যখন আমরা সাফারি করতে যাচ্ছি জলের বোতল দিচ্ছে। এখানেও আজকে যখন আমরা এন্ট্রি করলাম এই জলের বোতলগুলো দিয়েছে, এবং এটা কিন্তু আমরা নিয়ে যেতে পারি। এখানে পেঞ্চ সিল করা ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। আর একটা বোতল আছে, দুটো জলের বোতল দিয়েছে। এটা হচ্ছে একটা জলের বোতল, এখানে কিন্তু পেঞ্চ লেখা। যখন গাইড সাহেব আসলেন ওখান থেকে ফ্রিজ থেকে কিন্তু জলটা নিয়ে আসলেন। খুব ভালো জিনিস, কারণ আমরা তো অলরেডি জলের বোতল ক্যারি করছি, বাট এখান থেকেও কিন্তু যারা সাফারি করতে আছে তাদেরকে জল দিয়ে দিচ্ছে। এখানে কোনো মুভমেন্ট বা অ্যালার্ম কল না হওয়াতে আমরা জঙ্গলের বাকি অংশটা ঘুরে দেখতে যাচ্ছি। সামনে গিয়ে কিছু জিপসি দাঁড়িয়ে আছে দেখা গেল। কাছে গিয়ে জিজ্ঞেস করাতে জানা গেল তারা এই পাখিটিকে দেখতে পেয়েছে। এটা হচ্ছে চেঞ্জেবল হক ইগল বা ক্রেস্টেড হক ইগল। এটি একটি সাধারণ বাজ পাখি এবং ভারতবর্ষের বেশিরভাগ জঙ্গলেই পাওয়া যায়। বাজ পাখিটি ফ্যাকাশে থেকে কালো পর্যন্ত প্লাম এজের বিস্তৃত বৈচিত্র্য দেখায়। বয়সের সাথে সাথে এই পরিবর্তনের জন্য তার নাম চেঞ্জেবল হক ইগল পড়েছে। সামনে এখানে যেই ওয়াচ টাওয়ারটা দেখছেন, এখানে সেই পর্যটকেরা উঠতে পারে যারা হোল ডে সাফারি বুক করে। তাদের এখানে অ্যালাউ করে ওপরে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিতে। আমরা কিছুটা এগোতেই বাঘের পায়ের পাগ মার্কস দেখতে পাই, আর তারপরেই আস্তে আস্তে গেমটা পুরো চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের গাইডটা কিছু একটা আঁচ করতে পেরেছিল, তাই ড্রাইভারকে রিভার্স করে গাড়িটা ঘোরাতে বলছিল। জঙ্গলের এই অংশটায় তখন অন্য কোনো জিপও ছিল না, আর গাড়ি ঘুরিয়ে এই দৃশ্য। গাইডজি কিছুক্ষণ লক্ষ্য করার পর বললেন এটা হচ্ছে B2 টাইগ্রেস। এখন হয়তো টেরিটরি চেক করতে যাচ্ছে, কারণ আজকে সকালেই এই জায়গায় বিন্দু টাইগ্রেসকেও দেখা গেছে, এবং তাদের মধ্যে মনে হচ্ছে খুব শিগগিরই জায়গা দখলের লড়াই শুরু হবে। আমাদের B2 টাইগ্রেসের সাইটিং হওয়ার পর কিছুটা পথ চলে দেখি সামনে অনেকগুলো জিপ দাঁড়িয়ে আছে। তারা কিছু টেরও পায়নি পেছনে বাঘ ছিল, কারণ পেছন দিক থেকে কোনো অ্যালার্ম কলও হয়নি। আমরা সামনে গিয়ে বলাতে অবাকই হয়ে গেল। তবে এখন আমরা জঙ্গলের বাকি অংশটা এক্সপ্লোর করে দেখব, যদি আরও কিছু সাইটিং হয়। আমরা কিছুটা পথ চলে সামনে একটা ওয়াটারফলের কাছে অনেকগুলো সাম্বার হরিণকে দেখতে পাই। ভারতবর্ষে যত ধরনের হরিণ পাওয়া যায় তাদের মধ্যে বৃহত্তম হরিণের মর্যাদা পায় এই সাম্বার হরিণ। এদের ওজন গড়ে 100 থেকে 350 কেজির মধ্যে হয়। সাম্বার হরিণদের প্রায় আপনারা জলের কাছে দেখতে পাবেন, এবং তারা কিন্তু খুব ভালো সাঁতারু হয়। জলজ গাছপালা খাওয়ার সময় তাদের এরকমভাবে অনেকবার খেলতে দেখা গেছে। তবে আমাদের মতন ওয়াইল্ড লাইফ প্রেমিকদের কাছে এরকম একটা দৃশ্য চোখে শোভা এনে দেয়। এই বন্য প্রাণীদের এরকমভাবে তাদের ন্যাচারাল হ্যাবিটেটে দেখতে মন ভরে যায়। সাম্বারগুলো জল থেকে সবে উঠেছে মাত্র আবার অ্যালার্ম কল শুরু হয়। कॉल किया, कॉल हुआ। अरे रोक, बंद करना। कॉल हुआ है।
যে কটা সাম্বার ডিয়ার একটু আগে দেখলাম খেলছিল, এখন সবকটা কিন্তু অ্যালার্ট হয়ে সামনে দেখছে। মনে হচ্ছে ওদিকে কোনো বাঘের মুভমেন্ট হয়েছে। অ্যালার্ম কল আর সাম্বারগুলোকে দেখে আমরা নির্ণয় নিই সামনেটা গিয়ে দেখব যদি কোনো বাঘের মুভমেন্ট দেখা যায়। लंगूर की आवाज কিছুটা এগিয়ে সামনে আবার লাঙ্গুরদের অ্যালার্ম কল আসছে, আর আমরা ক্যামেরা তাক করে বসে আছি জঙ্গলের দিকে। সামনে এগোতেই দেখা মিলল সবকটা জিপসির। এখন সবাই এখানে চলে এসেছে বাঘের এক ঝলক সাইটিংয়ের জন্য। সামনের দিকে জিপসিগুলো বাঘটাকে কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছে বলছে, আর যেটা বোঝা যাচ্ছে এই সাইডের জঙ্গলের ভেতরে একটা বাঘ বসে আছে। এখন এটা সম্পূর্ণ পেশেন্সের খেলা হয়ে গেছে, আর সাফারির সময়ও বেশিক্ষণ বাকি নেই। আস্তে আস্তে সবকটা জিপই এক্সিট গেটের দিকে রওনা দিচ্ছে। সামনের জিপগুলো চলে যাওয়াতে এখন আমরা একটুখানি এগিয়ে দেখব এবং সেই জায়গাটা চেক করব যেখান থেকে সামনের কয়েকটা জিপসি বলেছিল বাঘটাকে দেখতে পেয়েছে। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে যাওয়া হালকা হালকা, আর ঠিক এই সাদা গাছটার এই দিকে আছে। এই সাদা গাছটার ঠিক পেছন দিকে যে স্লোপের পাহাড়টা আছে ওইখানটা আছে। এখন সামনে একজন দেখতে পেয়েছি, উনি বললেন যে তোমার ফেসটা দেখতে পাচ্ছি রেস্ট করছে অনেকক্ষণ আগে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করে এক্সিট গেটের দিকে রওনা দিলাম, তবে বাঘটা আর বেরোয়নি। এই নিয়ে আমাদের আজকের সাফারি শেষ হয়। আমরা সাফারি শেষ করে কিছুক্ষণ আগেই রিসোর্টে ফিরলাম, চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হলাম, আর আমাদের এবারের ভ্রমণের কাহিনী এখানেই শেষ করব। আশা করছি গোটা সিরিজটা আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের ওয়াইল্ড লাইফ সিরিজ ছিল এটা। আমরা বান্দাবগড় ঘুরলাম, কানা ঘুরলাম, পেঞ্চ ঘুরলাম, এবং কালকে আমরা পেঞ্চ ছেড়ে চলে যাব নাগপুর, অ্যান্ড দেন আমরা ফ্লাইট ধরে ফিরবো হচ্ছে কলকাতা। আশা করছি আপনাদের এই সিরিজগুলো প্রত্যেকের ভালো লেগেছে। আর যদি আপনারা আমার মতন এরকম ট্যুর যদি অনির্বাণের থ্রু দিয়ে অপারেট করাতে চান বা অর্গানাইজ করাতে চান, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমি ওনার ডিটেলস এই ভিডিও থ্রু দিয়ে অলরেডি শেয়ার করে দিয়েছি, আমি এই ভিডিও ডেসক্রিপশনেও শেয়ার করে দেবো। দেখতে থাকবেন আমাদের চ্যানেল সুস্পিস জার্নিকে, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা জায়গায় নতুন এক ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ, থ্যাংক ইউ, আর আমাদের চ্যানেলকে সবসময় সাথে রাখবেন।